আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন। সেখানে উনি বললেন, সুমন অনেক ভালো ছেলে ছিল, কোথায় যে হারায় গেল, ছেলেটার জন্য খারাপ লাগে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, যেখানে আছে ও যেন ভালো থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রপোজাল দিল 1 কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, 1 কোটি টাকাই দিব। তখন তারা বলল 50 লাখ টাকা অ্যাডভান্স দেন, সুমনকে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে। সবাই মিলে টেলে বললো নো, 1 কোটি এক হাতে, 1 কোটি এক হাতে সুমন, এমন যদি হয় তাহলে ঠিক আছে। তো ওনাকে যখন বললাম, তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম, সে আর রাজি হলো না। প্রথম 4 বছর টানা আমরা কিসমত হায়াতের কাছে যাই, দিনের পর দিন বসে থাকি। যেদিন ওনার মর্জি হয়েছে উনি আমাদের সঙ্গে দেখা করছেন, যেদিন ওনার মর্জি হয় নাই উনি দেখা করেন নাই। র‍্যাব 1-এর ভিতরে বড় জায়গা ছিল, ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো। তা আমি হচ্ছে এগুলো দেখছিলাম। তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো, শ্যাওলা পড়া, তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল, ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং। আমার ওই বিল্ডিংটা দেখে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ওটার ভিতরে আমার বাবা আছে। 5 আগস্টের পর আমি যখন র‍্যাব 1-এর অফিসে ঢুকছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে, যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে। আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে। আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি, আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখ হাসিনা কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারে। আমার ভিতরে অস্বস্তি হয়, আমার গিল ফিল হয়, এই জন্য হচ্ছে আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি। দিন পার হয়ে যায়, 20 দিন, 21 দিন, 30 দিন, ডিসেম্বর পার হয়ে যায়, জানুয়ারি পার হয়ে যায়, পাওয়া যায় না। তখন পরিবারের লোকরা শব্দ হইতে শুরু করছে, আম্মার কথা আর তখন শুনতেছে না কেউ। যে ভাই এই ভাগ্নির কি হয়েছে, একটু অসুস্থ, যে ভাগ্নির কি হয়েছে, মা কি করে, বন্ধুর কি হয়েছে, সব খোঁজ নিত, সবার জন্য করতো। সেই ভাইয়ের জন্য তো আসলে আমরা কিছুই করতে পারলাম না এই পর্যন্ত। সেই গ্লানি নিয়ে কিভাবে মারা যাব, কিভাবে ভাইকে কিছু না করে, ভাইয়ের জন্য কিছু না করে, একটা জবাব না নিয়ে কিভাবে মরবো। দেশের মধ্যে আমরা কোনো বিচার পাচ্ছিলাম না, বিচার বিভাগ থেকে না, প্রশাসন থেকে না, কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। তখন আমাদের আরেকটা মাত্র উপায় ছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করা, অর্গানাইজেশনদের সাথে কাজ করা। সেখানে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, এরা ইউএন থেকে ওই যখন এই সরকারের কাছে, হাসিনার সরকারের কাছে জানতে চাওয়া হয়, এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনা ঘটছে। এইরকম তামসা বা ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে 12 বছরের বেশি সময় পার করতে হয়েছে। মানে সকাল থেকে ঘুমের থেকে ওঠার পরে আমার মায়ের মনে হয় নাস্তা খাওয়ার পরে অফিস যায় না মানুষ, ঠিক অফিস যাওয়ার মতো। এখন আমি ওখানে গিয়ে বসলে মনে হয়তো আমার মায়ের একটা শান্তির জায়গা। বাবা, আমার বাবারে দেখাই দাও তোমরা, বা দেখাই দাও। আম্মা র‍্যাবকে বলতো, আপনারা যদি
নাই দেন ফেরত, মেরেই ফেলে থাকেন তো অন্তত মাটিটা দেখান। আমি মরার আগে একবার জিয়ারত করে যাই, আমার ছেলেরে বলে যাই আল্লাহ বেহেশত নসিব করো, এটা বলেন। যখন আমরা আওয়াজটা রাখতাম জানি, তখন আমাদেরকে এই হ্যারাসমেন্ট বা এই ভয়গুলো আরো সার্ভাইলেন্স বাইরে গেল যে এরা কেন চুপ করে না। ওই সময় আওয়ামী লীগের সময় মানে এতই করুণ আমাদের জীবনটা ছিল, বাইরে গেটে দাঁড়াইলেই বুঝতাম মানে গাটা কেমন করতো, মনটা খারাপ থাকতো, কেউ না কেউ তাকায় আছে, বুঝাই যাচ্ছে যে প্রশাসনের মানুষ। বিগত সময়ে মায়ের ডাকের যে কোনো কার্যক্রমে, যেমন যদি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আসতো বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসতো, দেখা গেছে যে সারা বাড়ি ঘিরে ফেলা হয়েছে, বাড়ির সামনে দিয়ে সার্ভাইলেন্স হচ্ছে, এবং এই সার্ভাইলেন্সটা আসলে চলমান ছিল। যারাই আসতো বা আমরা যদি কোনো কার্যক্রম করতাম, দেখা যেত যে সবসময় এরকম আমাদের খুব চরম মাত্রাতিরিক্ত এই সার্ভাইলেন্সের মধ্যে থাকতে হতো। এমনকি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট রেজিমের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের তেজগাঁ থানার একটা টিম এসে আমাদের বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসে এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। যখন ঢুকি খোঁজাখুঁজি শুরু করে, আমরা জিজ্ঞেস করি কাকে খুঁজছেন, বললো যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সাজিদুল ইসলাম সুমনের নামে। তো আমার যেই ভাই আসলে গুম 13 বছর ধরে, তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে খুঁজতে আসে। সার্ভেলেন্সের মাত্রাটা এতটাই চরমে উঠে গেছে আসলে। এবং আমরা যখন জিজ্ঞেস করি যে 13 বছর ধরে সাজিদুল ইসলাম সুমন আমার যে ভাই গুম, সেটা তো দেশের সব মানুষ জানে, তো আপনারা জানেন না? তারা খুব রূঢ় ভাবে আমাদেরকে রিপ্লাই করে যে আমরা কেন জানবো, আমার ভাই বড় ভাই উনি বাইরে গেলে আতঙ্কে থাকতে হইতো কখন তাকে তুলে নিয়ে যাচ্ছে।